চলো এবার কবিতাটা একটু বুঝে নেওয়া যাক। দেখো, প্রথম যে স্ট্যান্জাটা একটু ভালো করে দেখবো। এখানে আমি পয়েন্ট আউট করে দিয়েছি, দেখো যে রাইম স্কিমটা কিভাবে ফলো হচ্ছে। দেখো, প্রথম লাইনে ব্রিংস, সেকেন্ড লাইনে এগেইন, এবং থার্ড লাইনে আবার স্প্রিংস। দেখো, ব্রিংস এর সাথে স্প্রিংস এর মিল আছে ছন্দের, এবং এগেইন আর প্লেন এন এন মিল আছে। তা এইভাবে রাইম স্কিমটা যাচ্ছে। এবার চলো কবিতাটার মধ্যে। When the warm sun that brings seed time and harvest, যখন উষ্ণ সূর্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, তাহলে এই যে দ্যাট ব্রিংস থেকে সিড টাইম এন্ড হারভেস্ট পর্যন্ত এই পার্টিকুলার এই যে লাইনটা, এটা এই সানকে ডিসক্রাইব করতে আসছে। অরিজিনাল সেন্টেন্সটা কিন্তু এইরকম, when the warm sun has returned again। এটা কিন্তু অ্যাকচুয়াল লাইন, যখন উষ্ণ সূর্য যেটা নিয়ে আসে সিড টাইম এবং হারভেস্টের সময়। সিড টাইম এবং হারভেস্ট, ফসল কাটা এবং বীজ বপনের সময় যেটা নিয়ে আসছে। ওই যে উষ্ণ সূর্য যখন ফিরে আসে, এখানে দেখো টি, এটা কেউ আবার টি উচ্চারণ করবে না, এটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন ফর্ম। ইট ইজ, আই আছে, আইটাকে অ্যাব্রিভিয়েটেড করা হয়েছে, অমিট করা হয়েছে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, শান্ত বনভূমি। এটা হচ্ছে কি খুব মধুর বা খুব সুইট। টু ভিজিট মানে ঘুরতে যাওয়া, কোথায়? দ্য স্টিল উড, স্টিল মানে এখানে শান্ত, কোয়াইট, উড মানে ফরেস্ট, শান্ত বনভূমিতে ঘুরতে যাওয়া, এটাই একটা আদর্শ সময় বা সুন্দর সময়। কেন? তার প্রশ্নের উত্তরও তিনি দিচ্ছেন, ওয়ার স্প্রিংস। এই স্প্রিংটা দেখো ভার্ব, এই স্প্রিং মানে বসন্ত নয় কিন্তু, যদিও গোটা কবিতাটাই বসন্তকে নিয়ে লেখা। একদম কবিতার শেষে আমি বলবো এটা কিন্তু নাউন নয়, এটা কিন্তু ভার্ব। ওয়ার স্প্রিংস, এস যোগ আছে। তাহলে যেখানে স্প্রিং মানে বেড়ে ওঠে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। এখানে ফার্স্ট কথাটা আমি লিখতে ভুলে গেছি, তোমরা একটু বইটা ফলো করবে তাহলে বুঝতে পারবে। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, বনভূমির প্রথম ফুল যেখানে ফোটে। তাহলে একদম প্রথম যে চারটে লাইনে কবি একটা সুন্দর অ্যাটমসফিয়ারের ডেসক্রিপশন দিচ্ছেন। ইট ইজ দ্য অ্যারাইভাল অফ ওয়ার্ম সান। It is the time for the warm sun to bring the time of harvesting and sowing seeds. তাহলে এটাই হচ্ছে সময় যখন উষ্ণ সূর্য ওই রকম একটা সময় নিয়ে আসছে। কিরকম না, যখন সিড টাইম হবে, মানে ফসল কাটার কাজও শুরু হবে, একই সাথে ফসল বপনের কাজও বা বীজ বপনের কাজও, রোপণের কাজও শুরু হবে। এবং ঠিক এইরকম একটা সময়, এটা খুব আদর্শ একটা সময় যখন আমরা স্টিল উড বা শান্ত বনভূমিতে যেতে পারি। কারণটা কি না, এখানেই সমভূমির যে প্রথম ফুল ফুটবে। এটা হচ্ছে গিয়ে প্রথম স্ট্যান্জা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেই কবি বলছেন, আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ঋতুটাকে খুব ভালোবাসি। when forest glades, যখন গ্লেডস মানে ফাঁকা জায়গা, দেখবে ঘন বনভূমির মধ্যে, বনভূমি তো প্রচুর গাছ থাকে, তো কিছু কিছু জায়গা এমন থাকে যেখানে বড় গাছের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায় না, সেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু ঘাসই ঘাস থাকে, সমতল জায়গা, সুন্দর লাগে ওখানে। ওই ফাঁকা বিস্তীর্ণ ঘাসে ভরা জমিকে বলা হচ্ছে গ্লেডস। তাহলে যেখানে ফরেস্ট গ্লেডস, বনভূমির ফাঁকা জায়গায়, আর টিমিং, টিমিং মানে হচ্ছে গিয়ে একসাথে অনেক অনেক কিছুর উপস্থিতি। টিম করা মানে
যদি একটা জায়গায় একটা ক্লাসের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী উপস্থিত থাকে, তাহলে আমরা এই প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতিকেও বলতে পারি টিম হচ্ছে টিম, TEEM। The classroom is teamed with students, many students। তাহলে একসাথে অনেকের উপস্থিতিকে বলা হচ্ছে টিম। তাহলে ফরেস্ট গ্লেডসে তো মানুষ যাবে না ভিড় জমাতে, তাহলে ঘাসেদের ভিড়, সুন্দর নতুন ঘাস বেরোচ্ছে, হয়তো সেখানে ছোট ছোট ফুলও দেখা দিয়েছে। তাহলে যখন এই বনভূমির মধ্যে ফাঁকা জায়গাটায় প্রচুর পরিমাণে ঘাসের উপস্থিতি লক্ষ্য করব, আর এই ঘাসের উপস্থিতি কেমন, উইথ ব্রাইট ফর্মস, একদম উজ্জ্বল ভাবে লক্ষ্য করা যাবে। এবং এই সময় কবি বর্ণনা করছেন যে কেন তিনি এই সিজনটাকে খুব ভালোবাসেন। তার কারণ ফরেস্ট গ্লেডস গুলো ভর্তি হয়ে যায় ঘাসে, এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে নর ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস, না অন্ধকার না অনেক ভাঁজ খাওয়া মেঘেরা কুড ফোরটেল। ফোরটেল করা মানে ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট করা। ফোরটেল করতে পারে না, ভবিষ্যৎবাণী করতে পারে না দ্য কামিং অন অফ স্টর্মস, ঝড়ের আগমন। তাহলে ঝড়ের আগমন কোন পার্টিকুলার জিনিসের দ্বারা ইন্ডিকেটেড হয়, বা কোন জিনিসগুলো ঝড়ের আগমনকে বা ঝড়ের আগমনের বার্তাটাকে ইঙ্গিত দেয়? আকাশে যখন ডার্ক মানে অন্ধকার, অনেক ভাঁজ খাওয়া মেঘ থাকে, তখনই তো আমরা বুঝি there is a indication of the arrival of storms, there is a chance of storm। But in this season there is no dark and manifolded clouds that could foretell the coming on of storms। এই সময় যেহেতু কোনো ডার্ক এবং ম্যানিফোল্ডেড ক্লাউডস দেখা যায় না, সেহেতু কোনো ঝড়ের সম্ভাবনাও থাকে না। There is no possibility of rain and storm because there is no dark and manifolded clouds। তাহলে এই হলো সেকেন্ড স্ট্যাঞ্জা। এবং 3 নম্বর স্ট্যাঞ্জায় চলে যাব। বলছে ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর, লুজেন্ড মানে আলগা হয়ে যাওয়া, মোল্ড মানে উপরিভাগ, সারফেস অফ আর্থকে বলা হচ্ছে মোল্ড। পৃথিবীর উপরিভাগ থেকে দ্য স্যাপলিং, ছোট ছোট চারা গাছ, ড্রস, টেনে নেয় ইটস সাস্টেনেন্স। সাস্টেনেন্স কথাটার অর্থ হচ্ছে রসদ, খাওয়ার, খনিজ। গাছ তো মাটির মধ্যে মূল প্রবেশ করিয়ে খনিজ টেনে নেয় এবং সেটাকে গ্রহণ করিয়ে সে বেড়ে ওঠে। তাহলে এই সময় পৃথিবীর উপরিভাগটা আলগা হয়ে যায়, এবং এই আলগা হয়ে যাওয়া অংশটুকু থেকে বা অংশগুলি দিয়ে তাদের মূল প্রবেশ করিয়ে তারা কি করে, সাস্টেনেন্স, তাদের বাঁচার রসদটা টানতে শুরু করে। and thrives, বেড়ে ওঠে। থ্রাইভ করা মানে বেড়ে ওঠা, বেঁচে ওঠা। those stricken, ভালো করে বুঝতে হবে, এই যে গাছগুলো এখন বাঁচতে শুরু করেছে, এই গাছগুলোই খুব আঘাতপ্রাপ্ত হয়েছে এর আগের সিজনে। those stricken to the heart with winter's cold, এখানে কবি ক্লিয়ার করছেন, একটা জায়গাও কবি বলেনি এটা কোন সিজন, কিন্তু এই যে পার্টিকুলার এই লাইনটার দ্বারা কবি বোঝাচ্ছেন যে কবি যে সিজনটার ব্যাপারে বলছেন, ঋতুটার ব্যাপারে বলছেন, ওটা আসলে কি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ না বসন্ত। বলছে দেখো, those strike into the hearts with winter's cold, হৃদয়ের দিক থেকে আঘাতপ্রাপ্ত। উইন্টার্স কোল্ড মানে শীতের যে প্রখর ঠান্ডা, শৈত্যের দ্বারা যে গাছগুলো প্রায় আঘাতপ্রাপ্ত হয়ে গেছিল, তারা প্রায় মরে যাচ্ছিল, এই ঋতুতেই আবার সেগুলো বেঁচে উঠছে। তাহলে আমরা বুঝতে পারছি কি এই ঋতুটা আসলে কি ঋতু বা কোন ঋতু? বসন্ত। শীতের পরে কি আসে, গ্রীষ্ম না বসন্ত? বসন্ত।
তাহলে এটা বসন্তের সময়, এবং এর আগের সিজনেই জানো তো শীত প্রধান দেশে শীতকালগুলো প্রচন্ড কষ্টকর, মানুষও বাড়ি থেকে বেরোতে পারে না এবং প্রকৃতি প্রায় নুবজে যায়, প্রায় মারা যায়, এত ঠান্ডা, সবকিছু একদম ডাল হয়ে যায়, বিমর্ষ হয়ে যায়, বিবর্ণ হয়ে যায় শীতের দিন। এই বিবর্ণ হয়ে যাওয়া প্রকৃতিতে হালকা করে রং দিতে কে আসে? স্প্রিং। এই জন্য আমাদের দেশে বসন্ত উৎসব হয় না, রঙের উৎসব। আর এখন প্রকৃতিতেও রং লেগেছে, যে গাছগুলো, যে প্রকৃতিটা পুরোপুরি বরফে ঢেকেছিল, তাতে প্রাণ শূন্য হয়ে গিয়েছিল, আজ এই বসন্তের আগমনে তাতে প্রাণের ছোঁয়া লাগছে। এবং সেই ছোট ছোট চারা গাছগুলো মাটি থেকে রস সংগ্রহ করে বেঁচে উঠছে, যদিও তারা খুব জর্জরিত, খুব আঘাতপ্রাপ্ত হয়েছে শীতের ঠান্ডার ফলে, তারা এখন বাঁচতে শুরু করেছে। And the drooping tree revives. এবং এই নুবজে পড়া গাছগুলো, নুয়ে পড়া গাছগুলো রিভাইভ করতে শুরু করেছে, পুনরায় বেঁচে উঠতে শুরু করেছে, পুনরায় জীবন পেতে শুরু করেছে। রিভাইভ, ভাইব মানে কি? প্রাণবন্ত। ভাইব, রি মানে পুনরায় প্রাণ ফিরে পাওয়া, পুনরায় নিজেদের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে। আশা করি এই তিনটে স্ট্যান্জা খুব ভালো করে বোঝা গেছে। চলে আসবো 4 নম্বর স্ট্যান্জায়, দ্য সফটলি ভার্বাল সং। কি সুন্দর কবি, কি সুন্দর বসন্তের বর্ণনা দিচ্ছেন। দেখো, দ্য সফটলি ভার্বাল সং। একদম কবিতার প্রথমে কবি কোথায় ঘুরতে যাওয়ার কথা বলছেন? অবশ্যই বনভূমিতে, শান্ত বনভূমিতে। তো সেখানে গেলে আমরা কি দেখতে পাবো বা কি শুনতে পাবো, কিরকম আমাদের অভিজ্ঞতা হবে, 4 নম্বর স্ট্যান্জায় এসে তিনি ক্লিয়ার করছেন। দ্য সফটলি ভার্বাল সাউন্ড, সফটলি, মৃদু, সুন্দর, সুইট, ভার্বাল, পাখির কলতান, কিচিরমিচির আওয়াজ, চার্পিং সাউন্ড অফ বার্ডস। একসাথে মনে করো তো, এই শহরের যানজট পেরিয়ে কোনো একদিন একটা অদ্ভুত জায়গায় তোমরা গেছো ঘুরতে, প্রচন্ড বনানী, সামনে সবুজে সবুজ, শহরের কলকারখানা, শহরের যানজট পেরিয়ে তোমরা একটা বনভূমির মধ্যে প্রবেশ করছো। ঢোকার একদম আগের মুহূর্ত, প্রথমত এই বিশাল সবুজ তোমাদের মনটাকেও সবুজ করবে, এবং শহরের এই যানজটের বাঁশির আওয়াজ, ব্যস্ততার থেকে তোমাদের কানটা যখন শুনতে পাবে এই পাখির কলতান, কতটা সুন্দর লাগে, সফট লাগে না? কতটা সুদিং আমাদের ইয়ার্সের ক্ষেত্রে। আর যখন আমরা বনভূমিতে প্রবেশ করছি, তখন শুনতে পাচ্ছি the verbal song, the softly verbal song, the chirping sound of the birds. Very sweet to the ears, pleasing to the ears, soothing to the ears. যেন কবি বলছেন, the softly verbal song comes from the pleasant wood. প্লেজেন্ট, ওই মনোরম বনভূমি থেকে। মনোরম কেন এক্ষুনি বললাম? সবুজ। এই সবুজ বনভূমি থেকে ভার্বাল সং, কিচিরমিচির আওয়াজ আমাদের কানে এসে পৌঁছবে, বা কবির কানে আসছে। এন্ড কালার উইংস, কি দেখতে পাবে তুমি? এটা তো শুনতে পাবে। দেখবে প্রচন্ড দ্রুত বেগে পাখিরা উড়ে বেড়াচ্ছে, বাটারফ্লাইসরা উড়ে বেড়াচ্ছে, প্রজাপতি, রঙিন একদম পৃথিবী, একটা অদ্ভুত অনুভূতি হবে। কালার উইংস দ্যাট গ্ল্যান্স ক্রেক ইন দ্য ব্রাইট সান। সূর্যের আলো পড়েছে উপর থেকে, পাখিরা উড়ছে, আর কানে আসছে পাখিদের কলতান। কি সুন্দর! কল্পনা করো, চোখ বন্ধ করো, কল্পনা করো কতটা সুন্দর হতে পারে এরকম একটা দৃশ্য, এরকম একটা অনুভূতি। তাই বলছেন comes from the pleasant wood। এই ভার্বাল সাউন্ডটা কোথা থেকে আসছে? প্লিজেন্ট উড থেকে। and colored wings, রং বেরঙের ডানা, glance quick in the bright sun।
এক পলকে এদিক থেকে ওদিক, গ্ল্যান্স মানে এক পলক, এক পলকে এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। ইন দ্য ব্রাইট সান, সূর্যালোকে, উজ্জ্বল সূর্যালোকে, that moves along the forest opening। এখানেও দেখো এইরকম একটা ডেসক্রিপটিভ লাইন কিন্তু লুকানো রয়েছে। দেখো বলছে comes from the pleasant wood, এই যে softly verbal sound সেটা আসছে কোথা থেকে? comes from the pleasant wood থেকে, and colored wings glance quick in the bright sun। এই colored wings গুলোই কি করছে? moves, মানে এই পাখিগুলো মুভ করছে along the forest opening, জঙ্গলের প্রবেশদ্বারে, একদম ওপেনিং অফ দ্য ফরেস্ট, এইখানে এরা কি করছে? ঘোরাঘুরি করছে। colored wing moves in the bright sun, ঘোরাঘুরি করছে কোথায়? একদম জঙ্গলের প্রবেশদ্বারে। লাস্ট স্ট্যান্জা, when the bright sunset fills, সারাদিন কাটানোর পরে, দিনের কথার পরে সন্ধে, সন্ধে আসন্ন এবং সন্ধে আসার ঠিক আগের মুহূর্ত অভিজ্ঞতা জঙ্গলে কি হতে পারে? বলছে when the bright sunset fills, যখন উষ্ণ সূর্য, উজ্জ্বল সূর্য fills ভরে দেয়, পরিপূর্ণ করে দেয় the silver woods with light। দেখো WWD উড মানে কিন্তু কাঠ, উডস আছে এখানে, এখানে জঙ্গলকে রেফার করছে এটা। যখন উষ্ণ সূর্য, উজ্জ্বল সূর্য গোটা সিলভার উডটাকে ভরে দেয় লাইট, আলোতে। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন এই জঙ্গলটাকে আমরা সিলভার বলবো? এটা তো গ্রিন। দেখবে ঘন জঙ্গল যখন আসে না, ঘন জঙ্গল, পাতাগুলো এতটাই সবুজ হবে যে ওপর থেকে যখন সূর্যালোক পড়বে একটা হালকা সিলভারি ভাব থাকে, সিলভারি ভাব থাকে, একটা হালকা অ্যাশ টাইপ কালার থাকে, আর সেটাকেই দূর থেকে মনে হয় সিলভার। বলছে যখন এই গোটা বনানীকে উষ্ণ সূর্য, উজ্জ্বল সূর্য ভরে দেয় আলো দিয়ে, এই বনানীটা কেমন? রূপলি বনানী। এবং দ্য গ্রিন স্লোপ, সবুজের ধাপ, সবুজের ধাপ ছুঁড়ে দেয়। এই সবুজের ধাপ হতে পারে কয়েকটা ছোট বড় গাছের সারি বা কোনো ধাপ এমনি সবুজের। সাপোজ দেখা গেল পশ্চিম দিকে, তোমরা ইমাজিন করো পশ্চিম দিকে সূর্যাস্ত হয়, যেদিকে সূর্যাস্ত হচ্ছে সেখানে ছোট বড় গাছের সারি, সবুজের ধাপ হয়েছে, আর অপোজিট সাইড থেকে সূর্যের আলো এসে পড়ছে। আর ওই দূরে একটু একটা বড় বিশাল পাহাড় রয়েছে এবং পাহাড়ের মধ্যে একটু গর্ত রয়েছে। গর্তটাকে বাইরে থেকে দেখলে মনে হয় গুহার মতো। তাহলে যখন এই সবুজের ধাপে সূর্যালোক পড়ছে, সূর্যালোকগুলো তো আটকে যাবে এই সবুজের ধাপে, তখন এই ধাপের ছায়াগুলো কোথায় এসে পড়বে? ওই পাহাড়টির ওপরে, পাহাড়ের গাত্রের ওপরে। এইটাকেই, এই দৃশ্যটাকেই কবি ব্যাখ্যা করছেন, দ্য গ্রিন স্লোপ থ্রোস ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। সবুজের ধাপ, থ্রো মানে ছুঁড়ে দিচ্ছে এটার শ্যাডো, এটার ছায়া, ইন দ্য হলোজ অফ দ্য হিল মানে এই পাহাড়ের গাত্রে ছুঁড়ে দিচ্ছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, এটা দিগন্ত যাওয়া সূর্য। আপল্যান্ড মানে উচ্চভূমি, হাইল্যান্ড, এরিয়া অফ হাইল্যান্ড। যখন সূর্যাস্ত হচ্ছে তখন সূর্যের এই সোনালী লাল বর্ণটা রিফ্লেকশন পড়ছে কোথায়? হাইল্যান্ডের উপরে, উচ্চভূমির উপরে। তা একদিকে সবুজের ছায়া কি করছে? পর্বতের গাত্র ভর্তি করছে এবং ভরে দিচ্ছে ছায়ায় গাত্রটাকে। একই রকম ভাবে সূর্যের আলো অন্যদিকে কি করছে? একটা বিউটিফুল
সিনারিও প্রেজেন্ট করছে আমাদের সামনে। উচ্চভূমি, একটা সুন্দর ব্রাইট সানসেটের আলোয় গ্লো হচ্ছে, আলোকিত হচ্ছে, চকচকে করছে। তাহলে কবিতায় আর কিছুই নয়, কবি সুন্দর একটা বসন্তের দিনের কথা বা দৃশ্য আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, এবং এই দৃশ্যটা এতটাই মনোরম যে আমরা যদি কবিতাটা খুব মন দিয়ে পড়ি, চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করি, আমাদের সামনে কতগুলো পিকচার, কতগুলো ছবি ভেসে উঠবে। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। যদি কবিতা সম্পর্কে একটুও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি প্রশ্নের প্রয়োজন হয় এখান থেকে, কি কি প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি কিছু প্রশ্ন অবশ্যই করাবো, নেক্সট ক্লাসে অবশ্যই দেব। কিন্তু আরো যদি এক্সট্রা কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।